আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিত্র। সরকারের নতুন করে ভ্যাট আরোপের সিদ্ধান্তে মানুষের জীবনমান দুর্বিষহ হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাধারণ জনগণের উপর এমন কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তিনি। অন্তর্বর্তী সরকারের অর্থনীতিকে উন্নতির দিকে নেওয়ার চেষ্টাকে সাধুবাদ জানালেও ভ্যাট বৃদ্ধিতে জনগণের কষ্টে উদ্বিগ্ন বিএনপি। সকালে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, গেল 10 বছরে ঋণের বোঝা চাপিয়েছে বিগত স্বৈরাচার সরকার। বর্তমান পরিস্থিতিতে সরকারের অপ্রয়োজনীয় খরচ বাদ দিয়ে 20% খরচ কমানো সম্ভব। এর ফলে 60,000 কোটি টাকা বাঁচবে বলে মনে করছে বিএনপি মহাসচিব। অপ্রয়োজনীয় ও দুর্নীতির নামে মেগা প্রকল্প বন্ধ রাখার প্রস্তাবও দেন তিনি। আমরা বুঝতে পারি যে আওয়ামী ফ্যাসিবাদের পরবর্তী সময়ে অন্যান্য খাতের মতো আর্থিক খাতে বিশৃঙ্খলা ভঙ্গুর অবস্থা পরবর্তী চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে। তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে। একদিকে নির্দিষ্ট পণ্যের উপর অতিরিক্ত ভ্যাট আরোপ, অন্যদিকে লাগামহীন নিত্যপণ্যের বাজার, দুয়ে মিলে নাভিশ্বাস সাধারণ মানুষের। এর মধ্যেই বাজার থেকে উধাও 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেল। উৎপাদকদের কারসাজিকে দায়ী করা হলেও দাম বাড়ানোর পায়তারায় এমন করা হচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের। সরকারের নানামুখী পদক্ষেপের পরও নিয়ন্ত্রণে আসেনি চালের বাজার। ভরা মৌসুমে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মোটা চালের দাম উঠেছে 60 টাকায়। প্রকারভেদে চিকন চাল 70 থেকে শুরু হয়ে 90 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার ও সোনালী মুরগিতেও নেই স্বস্তি, কেজি প্রতি বেড়েছে 20 টাকা পর্যন্ত। আগে ছিল 1850 টাকা বা 1900 টাকা, এখন 2000 টাকা। দাম তো বাড়তেই আছে। সব বাড়তি রেটে মেল রেটে দিয়ে, যেগুলো 1935 টাকা রেট ছিল নাজির চাল, এটি এখন 2100 টাকা রেট দেওয়া দিচ্ছে। তাই চালগুলো আইলো কই থেকে? তেল 850 টাকা কেনা, কোম্পানি আমাদের কাছ থেকে 850 টাকাই নিচ্ছে। ওরা বলতেছে তেলের ক্রাইসিস, মানে এটা দেখায়া ক্রাইসিস দেখায়া তেল কম দিচ্ছে আর দাম বেশি নিচ্ছে। এদিকে মেহেরপুরে পাইকারি বাজারে বিপুল পরিমাণে পেঁয়াজের আমদানি থাকলেও নেই ক্রেতা। আমদানির বিপরীতে ক্রেতার সংখ্যা একেবারেই কম। বাজারে প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে 30 টাকা দরে বিক্রি হচ্ছে। মুড়ি কাটা পেঁয়াজ তোলার পর থেকে বেশি দিন সংরক্ষণ করা যায় না, তাই কম দামে বিক্রি করতে হবে বাধ্য হচ্ছেন কৃষকরা। এতে একদিকে দরপতন, অন্যদিকে ক্রেতার চাহিদা না থাকায় বিপাকে পড়েছেন চাষিরা। নির্বাচন সংস্কার নিয়ে বিরোধ সৃষ্টি করা হচ্ছে। এখনই অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা আনতে না পারলে সাধারণ মানুষ ও সংস্কার প্রত্যাশীরা ধৈর্য হারা হয়ে পড়বে বলে মনে করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে কমিটির সেমিনারে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে গুরুত্ব দিলেও অর্থনৈতিক খাতের সংস্কারে তেমন কোনো মূল্যায়ন রূপরেখা দিচ্ছে না। বিবেচনা না করেই ভ্যাটের হার বাড়ানো হয়েছে বলেও মন্তব্য করেন দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান, তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না, তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা নেই। অর্থাৎ আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ করকে বাদ রেখে। দর্শক, চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে আছেন সহকর্মী সেলিম মালিক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেলিম, শ্বেতপত্র প্রণয়ন কমিটির সেমিনারে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে?
মিতু, আপনি বিষয়ে জানেন যে শ্বেতপত্র প্রণয়ন কমিটিকে 3 মাস গবেষণা করে বাংলাদেশের অর্থনীতি স্বাধীনতার পর থেকে আসলে বাংলাদেশের অর্থনীতি কি পরিস্থিতিতে গিয়েছে এবং বিশেষ করে শেখ হাসিনা সরকারের এই যে 16 বছর আসলে অর্থনীতি কি পরিস্থিতি হয়েছে এবং কি ধরনের লুটপাট হয়েছে সে বিষয়ে কিন্তু শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু এখন আজকে যে সিম্পোজিয়াম হচ্ছে সেই সিম্পোজিয়ামে কিন্তু অর্থনীতি থেকে শুরু করে বিভিন্ন স্টেক হোল্ডার কিন্তু এখানে রয়েছে, তারা এখানে নানা মতামত প্রকাশ করেছেন। এই মুহূর্তে কথা বলছেন বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন, আমরা তার বক্তব্য শুনবো। তার যে আউটপুট গুলো দাঁড়াচ্ছে এগুলো আমাদেরকে একটু ফাংশনালি রিয়েলাইজ করা উচিত এবং দেখা উচিত। আমি জানি আমি খুব বিচ্ছিন্নভাবে তথ্যগুলো করছি। So what needs to be done? I know that I have exceeded my allocated time. So আমার মনে হয় যে মানে আমাদের ইনফরমেশন নিয়ে জাহিদ স্যারের কাছ থেকে আমরা জানতে পারলাম যে আমরা প্রায় 4% যদি হয়ে থাকে একটা, যদি আমি জানি না সিএজিআর কি আছে গত 15 বছরে, সেটা হয়তো 3.5 থেকে 4.5% হবে। সেখানে একটা ম্যাসিভ রিকনসিলিয়েশন অফ ডেটা দরকার আছে। এই ম্যাসিভ রিকনসিলিয়েশন এন্ড রিকগনাইজিং দ্য রিয়ালিটি, বিকজ আমাদের জিডিপি সাইজ আসলে কত, we really don't know. I remember I was having breakfast one day with Zaid sir at one of the hotel and I was just asking that our GDP growth does not collaborate with the power consumption that this country has. Why? Because the power consumption should be at least double than the growth of GDP. It did not. So এই জিনিসটা যে কোলাবোরেটিভলি এস্টাবলিশ করে আমরা যদি এই নাম্বারগুলোকে ফিক্স না করতে পারি তাহলে পলিসি মেকিং এ will be grossly mistaken. So I think I would insist all the think tanks here to really do a reconciliation and agree on a number that we need to correct and then build a reference for all our policies going forward. Even আমাদের fundamentally agree and embark on these reform agendas that I think the commissions have greatly সারা সবাই বিনা বেতনে বিনা পারিশ্রমিকে কাজ করছে এবং ট্রুলি এই রেফারেন্স গুলো নিয়ে আমাদেরকে এটার উপরে ডিসকাস করে ডিবেট করে and then whatever that we agree এটাকে যত দ্রুত সম্ভব ইমপ্লিমেন্ট করা উচিত। আমি মনে করি যে আইডিয়া আমাদের যে ইনইকুয়ালিটি বিল্ড করেছে সমাজে, যে বৈষম্য তৈরি হয়েছিল, যার কারণে এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, বহু লোক প্রাণ দিয়েছে, আহত হয়েছে। দর্শক, আমরা শ্বেতপত্র প্রণয়ন কমিটির সেমিনারের অংশবিশেষ দেখছিলাম। লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা চলছে। আগামী 2-1 দিনের মধ্যেই তার চিকিৎসার বিষয়ে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। বৃহস্পতিবার লন্ডনে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার কারণে শারীরিক পরীক্ষা শেষ হতে সময় লাগছে। লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সঙ্গে বাংলাদেশের চিকিৎসার সব সময় যোগাযোগ রাখছে। পুরো বিষয়টি তত্ত্বাবধান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সর্বোচ্চ ভালো চিকিৎসা ওনাকে দেওয়ার জন্য ওনারাও চেষ্টা করছেন, আমরাও যেমন বেশি চেষ্টা করেছি। আজকে এই মেডিকেল বোর্ড এবং আমাদের সদস্যরা সবাই মিলে ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আসা যাবে, লাইন অফ ট্রিটমেন্ট কি হবে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় লন্ডনের ব্রিকলের মসজিদে বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে যুক্তরাজ্য বিএনপির সভাপতি MM মালিক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে MM মালিক বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। দীর্ঘ 15 বছর পর রাজশাহীতে কর্মী সম্মেলন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই উপলক্ষে সকাল থেকেই রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আসতে শুরু করেছে দলের নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এছাড়া উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতারা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রকাশ্য দলীয় কোনো কর্মকাণ্ড চালাতে পারেনি দলটি, তবে এই সম্মেলনকে ঘিরে বেশ উজ্জীবিত জামাত নেতাকর্মীরা। অন্যদিকে জামায়াতের এই কর্মী সম্মেলনকে ঘিরে জেলাটিতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।
মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় আটক পণ্যবাহী 3টি কার্গো এখনও ছাড়েনি আরাকান আর্মি। এসব কার্গোতে 50,000 বস্তা শুটকি, সুপারি, কফি সহ বিভিন্ন পণ্য রয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মিয়ানমার নাফ নদের জলসীমা নাইখাংদিয়ায় তল্লাশির কথা বলে পণ্যবাহী নৌযান 3টি আটকে দেয় আরাকান আর্মি। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ জানায় এখনও মিয়ানমার থেকে পণ্যবাহী কার্গো বোটগুলো ছেড়ে দেয়নি আরাকান আর্মি। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাবে টেকনাফ স্থলবন্দর অচল হয়ে পড়েছে বলে জানান বন্দরের ব্যবসায়ীরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে টেকনাফ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, নাফ নদের মোহনায় পণ্যবাহী 3টি কার্গো আটকে রাখার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? মিঠু, গত 1 বছর ধরে যে মিয়ানমারের রাখাইন রাজ্য রয়েছে সেখানে কিন্তু যুদ্ধ সংঘাত অব্যাহত রয়েছে। এর প্রেক্ষিতে কিন্তু প্রতিনিয়ত যে সীমান্তবর্তী জেলা উপজেলাগুলো রয়েছে এর প্রভাব কিন্তু ব্যাপক এবং ব্যাপক হারে প্রভাব পড়েছে। আমরা সর্বশেষ যে প্রভাবটি লক্ষ্য করেছি, গত মাসে কিন্তু যে মংডু শহর রয়েছে সেটি কিন্তু আরাকান আর্মি দখলে নিয়েছে। এর প্রেক্ষিতে রাখাইন রাজ্যে কিন্তু পুরো শহর, বেশিরভাগ শহর কিন্তু আরাকান আর্মির দখলে রয়েছে। গত মাস থেকে গোলাগুলি এবং মোটর শেলের শব্দ শোনা না গেলেও কিন্তু মাছ শিকার এবং যে টেকনাফের স্থলবন্দর রয়েছে সেটির কিন্তু আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার যে কার্গো আমরা পর্যায়ক্রমে যে বিষয়টি শুনতে পেয়েছি, 4টি কার্গো জাহাজ কিন্তু আরাকান আর্মি এপারে প্রবেশের সময় অর্থাৎ স্থলবন্দরে পণ্য নিয়ে আসার সময় কিন্তু আরাকান আর্মি আটকিয়ে রেখেছে। আমরা যে একটু আগে স্থলবন্দরের যে আনোয়ার হোসেন রয়েছে এবং জসিমউদ্দিন রয়েছে ব্যবস্থাপক, তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, বৃহস্পতিবার এবং শুক্রবার 2টি করে 4টি কার্গো জাহাজ কিন্তু ইয়াঙ্গুন থেকে আসার পথে যখন রাখাইন রাজ্য অতিক্রম করেছিল, মংডু শহর অতিক্রম করেছিল, ঠিক তখনই কিন্তু আরাকান আর্মি তাদেরকে আটকিয়ে দেয়। পাশাপাশি তারা এর আগে যে বিচ্ছিন্নভাবে যে পণ্যবাহী বুটগুলো আসতো সেখানে কিন্তু তাদের আরাকান আর্মির সাথে বোঝাপড়া করে আসতে হয়েছে। আমরা যে ব্যবসায়ীর সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের সাথে বোঝাপড়া চলছে, খুব শিগগিরই আরাকান আর্মি কার্গো পণ্যবাহী কার্গোগুলো ছেড়ে দেওয়া হবে। কিন্তু সে তথ্যটি যে বন্দর কর্তৃপক্ষের কাছে নেই বলে তারা আমাকে জানিয়েছেন। তারা জানিয়েছেন যে এখনো পর্যন্ত আমরা যে কার্গো আসবে কিনা সেটি কিন্তু এখনো বলতে পারছেন না। তবে যে স্থলবন্দর রয়েছে স্থলবন্দর কিন্তু আমদানি রপ্তানি শূন্য বললেই চলে। পাশাপাশি বিচ্ছিন্নভাবে এই পণ্যবাহী কার্গো জাহাজ আসছিল। মিঠু, এই হচ্ছে বন্দরের সর্বশেষ। শাহিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।